কিলিয়ান এমবাপ্পে, ব্যালন ড'র জয়ী ওসমান ডেম্বেলে কিংবা ভবিষ্যতের মেগাস্টার দেসিরে দুয়ে, ম্যানচেস্টার সিটির নতুন প্রাণভোমরা রায়ান শেরকি, তার উপর বায়ার্ন মিউনিখের এই বছরের অন্যতম বড় আবিষ্কার মিকেল অলিসে, তাছাড়াও আছেন বর্তমান বিশ্বের সেরা ডিফেন্ডারদের একজন উইলিয়াম সালিবা। এইরকম একটা তারকাপূর্ণ দল সর্বশেষ কবে দেখেছেন সেটা নিয়েও কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। উফ, ওয়াটার স্কোয়াড! বর্তমান বিশ্বের সবচেয়ে ট্যালেন্টেড দলটা তার টানা তৃতীয় ফাইনাল খেলার জন্য তৈরি হচ্ছে। ডিডিয়ার ডেশম তার স্কোয়াড ঘোষণা করেছেন এই বছর ফ্রান্সের কাছে সুযোগ রয়েছে ফুটবল ইতিহাসের আরেকটা বড় রেকর্ডে নিজেদের থাবা বসানোর। এখন পর্যন্ত 3টি বিশ্বকাপ টানা খেলে এর মধ্যে 2টি জয় এবং 1টিতে ফাইনাল খেলা, এই রেকর্ডটা একমাত্র ব্রাজিলেরই রয়েছে। এই বছর যদি ফ্রান্স ফাইনাল খেলতে পারে তাহলে তারা টানা 3বার বিশ্বকাপ ফাইনাল খেলতে চলেছে, আর এর মধ্যে এই বছর তারা জিততে পারলে ব্রাজিলের সেই রেকর্ডে তারা হাত জমাতে চলেছে। তাই আজকের ভিডিওতে আমরা ফুটবল বিশ্বের সবচেয়ে ট্যালেন্টেড দল এবং এই ডেকেডের সবচেয়ে সেরা দল ফ্রান্সের স্কোয়াড নিয়ে আলোচনা করব। যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। বর্তমান বিশ্বে ফুটবলে সবচেয়ে বেশি ট্যালেন্ট রপ্তানি করে থাকে ব্রাজিল, কিন্তু এরপরেই স্থানটা রয়েছে ফ্রান্সের। এই ডেকেডে এর চেয়ে সফল কোনো দল নেই। তারপর এই দলটার প্রতিটি প্লেয়ার বিশ্বের বাঘা বাঘা লিগে বর্তমানে দাপিয়ে বেড়াচ্ছেন। মিকেল অলিসে এই বছরের বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগার সবচেয়ে সেরা প্লেয়ারদের একজন ছিলেন, আর গত বছরের ব্যালন ড'র উইনার ওসমান ডেম্বেলে তো পিএসজির বর্তমানে সবচেয়ে সেরা তারকাদের একজন। রিয়াল মাদ্রিদের মতো বড় ক্লাবের সবচেয়ে বড় স্টার হচ্ছেন কিলিয়ান এমবাপ্পে, এবং ফ্রান্সের এই দলটাতে রয়েছে ভুরি ভুরি নতুন তরুণ তুর্কি, যার মধ্যে দেসিরে দুয়ের নাম তো বলতেই হয়। এত ট্যালেন্টের ভিড়েও শেষ পর্যন্ত কামাভিঙ্গা এবং কলুমুয়ানিকে বাদ দিতে হয়েছে। অন্য যে কোনো দলের জন্য এই দুজন প্লেয়ার কিন্তু স্টার্টার হতে পারতেন, এমনকি মূল একাদশে থাকতে পারতেন, এমনকি সেরা একাদশও থাকতে পারতেন। কিন্তু ফ্রান্সের দলটাতে এই পরিমাণ ট্যালেন্ট রয়েছে যে শেষ পর্যন্ত দিদিয়ার দেশম, এদুয়ার্দো কামাভিঙ্গার রিসেন্ট ফর্মের উপর ভিত্তি করে তাকে বাদ দিয়েছেন। তাহলে এই ফ্রান্স দলটা কত দূর যেতে পারে চলুন দেখা যাক। কথায় আছে, একটি যুদ্ধ জিততে হলে প্রথমে আপনার নিজের ঘর সামলাতে হবে, আর দেশম এবার গোল পোস্টের নিচে দাঁড় করাচ্ছেন এক নতুন দেয়াল। লুকাস শেভালিয়ারের ফর্ম হারানোর পর ফ্রান্সের 1 নম্বর গোলকিপার হিসেবে বর্তমানে দায়িত্ব নিচ্ছেন এসি মিলানের মাইক মেনিয়ন। তার উপর মাইক মেনিয়ন পেনাল্টি সেভিংয়ে রিসেন্টলি যে পারফর্ম করেছেন তাকে বর্তমান বিশ্বের সেরা পেনাল্টি সেভারদের মধ্যে একজন হিসেবে ধরা যায়। গোলকিপিং পজিশনে তাই স্টার্টার তার হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। দিদিয়ার দেশমের টানা 3য় বিশ্বকাপ এটি। এরপরে তিনি ছাড়ে দিচ্ছেন ফ্রান্সের দায়িত্ব, তবুও দিদিয়ার দেশম তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা ছাড়ছেন না। তিনি ভবিষ্যতের কথা চিন্তা করে দলে নিয়েছেন আরও 2জন গোলকিপার, যাদের মধ্যে ফিউচারের সেরা স্টার হয়ে ওঠার সমস্ত গুণাবলী রয়েছে। দিদিয়ার দেশম তাই ব্যাকআপ হিসেবে এনেছেন 21 বছর বয়সী ওয়ান্ডার কিড রবিন রিসারকে, যিনি লন্সের হয়ে 11টি ক্লিনশিট রেখে বর্তমানে লিগ ওয়ানের বর্ষসেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন। তাছাড়াও তাদের সঙ্গে আছেন ব্রাইস সাম্বা। ফ্রান্সের আরেকটি বড় রত্নভাণ্ডার হচ্ছে তাদের ডিফেন্সে কারা কারা ডাক পেয়েছেন একটু দেখে নেওয়া যাক। ডিফেন্সে ডাক পেয়েছেন লুকাস ডিগনে, মালো গুস্তো, লুকাস হার্নান্ডেজ, থিও হার্নান্ডেজ, ইব্রাহিম কনাটে, জুলস কোন্ডে, ম্যাগজিনে লেকোয়েজ, উইলিয়াম সালিবা এবং ডায়ত উপমাকানো। ইউরোপের যে কোনো অ্যাটাকে পকেট ভরে নেওয়ার মতো অ্যাবিলিটি রাখেন আর্সেনালের উইলিয়াম সালিবা। বর্তমান বিশ্বের সবচেয়ে কনসিস্টেন্ট ডিফেন্ডারদের মধ্যে তার নাম সবার আগে নেওয়া হয়। তার সাথে বায়ার্নের অভিজ্ঞ উপমাকানো তো আছেনই। উইলিয়াম সালিবা এই সিজনে প্রিমিয়ার লিগের সবচেয়ে নিখুঁত ডিফেন্ডার, যার 1 ভার্সেস 1 ট্যাকল সাকসেস রেট অবিশ্বাস্য 84%। তার পাশে বায়ার্নের বুন্দেসলিগা জেতা উপমাকানো খেলবেন ফ্রন্ট ফুটের এগ্রেসিভ রোলে। তার পাসিং অ্যাকিউরেসি বর্তমানে প্রায় 92%-এর মতো। আর 2 উইং দিয়ে যখন ফ্রান্স অ্যাটাক করবে তখন প্রতিপক্ষ ডিফেন্সকে চূর্ণ করতে আছেন হার্নান্ডেজ ব্রাদার্স। রাইট ব্যাকে ডিফেন্সকে লক করার জন্য জুলস কোন্ডে আছেন বার্সেলোনা থেকে। তাছাড়া তার গতি এবং ডেডলি ক্রস প্রতিপক্ষ ডিফেন্সের জন্য ভয়ের কারণ হতে পারে। চেলসির মালো গুস্তাও রেডি আছেন, তার এই সিজনে প্রিমিয়ার লিগে 9টির মতো অ্যাসিস্ট রয়েছে। তাছাড়া ইব্রাহিম কনাটের মতো এক্সপিরিয়েন্সড একজন প্লেয়ার রয়েছে এই দলে, যিনি যে কোনো সময় যে কোনো জায়গায় এই দলের সাথে মানিয়ে নিতে পারবেন। দিদিয়ার দেশম তার মাঝমাঠ সাজাতে চলেছেন টেকনিক্যাল এবিলিটি, স্কিলস, ক্রিয়েটিভিটি, তার সাথে শক্তিশালী ফিজিক্যাল অ্যাবিলিটিওয়ালা প্লেয়ারদের নিয়ে। অবশ্যই এই মিডফিল্ডের সুপ্রিমো হচ্ছেন ওরেলিয়ান চুয়ামেনি। রিয়াল মাদ্রিদের হয়ে এই সিজনটা তার খুব বেশি ভালো না গেলেও চুয়ামেনি বর্তমান বিশ্বের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডারদের মধ্যে একজন হিসেবে পরিগণিত হন। এই সিজনে তিনি প্রায় প্রতি 90 মিনিটে 4.2টি ইন্টারসেপশন করেছেন, যা আসলেই দুর্দান্ত। তার সাথে এসি মিলানের এদ্রিয়ান রাবিওর নাম তো নিতেই হয়। তিনি খেলবেন বক্স টু বক্স রুলে, যিনি নিজের ফিজিক দিয়ে মাঝমাঠ ডমিনেট করতে পারেন। আর যদি ম্যাচ ক্লোজ করতে হয় তাহলে ফেনেরবাচের হয়ে খেলা এভারগ্রিন অ্যাঙ্গলো কান্তের উপর অবশ্যই দৃষ্টি দিতে পারেন দেশম। তবে মাঝমাঠের সবচেয়ে বড় সারপ্রাইজ হচ্ছেন পিএসজির 18 বছর বয়সী পাওয়ার হাউস
ওয়ারেন জাইরে এমরি পিএসজির ইউথ সিস্টেম থেকে উঠে এসেছিলেন এবং তার যতটুকু ট্যালেন্ট রয়েছে তার প্রতিভা আমরা বিশ্বকাপে হয়তো পরিস্ফুটিত হতে দেখতে পাবো। চ্যাম্পিয়ন্স লিগে এই সিজনে হাই প্রেসের বিরুদ্ধে তার বল ক্যারি করার ক্ষমতা ছিল পুরো ইউরোপের মধ্যে অন্যতম সেরা। তার সাথে রোমান মানোকোনে ইনজুরি থেকে ফিরে এসেছেন। যখন তিনি ফিজিক্যাল ব্লক করবেন প্রতিপক্ষের জন্য তখন ফ্রান্সের মিডফিল্ডটা নেক্সট লেভেলে চলে যেতে পারে। যদিও অ্যান্তোয়ান গ্রিজম্যানকে এখনও এই দলটা মিস করে, তাদের মিডফিল্ডে এখন আগের মতো সেই কোহেসিভ নয়, তবুও ফ্রান্সের এই দলটার মিডফিল্ড বিশ্বের যে কোনো দলের জন্য ঈর্ষার কারণ হতে পারে। ফ্রান্সের মিডফিল্ডের ফিজিক্যাল এবিলিটিকে যদি আপনি রকেট হিসেবে চিন্তা করেন তাহলে তাদের এই রকেটের জ্বালানি হিসেবে কাজ করে আক্রমণ ভাগের ট্যালেন্টের সম্ভার। এটি কোনো নর্মাল ফরওয়ার্ড লাইন নয়, এটি ডিফেন্সের জন্য একটি জীবন্ত নরকের মতো। চলুন শুরু করা যাক অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে দিয়েই। বিশ্বকাপে তার ট্র্যাক রেকর্ড অন্যরকম। ক্লাবের হয়ে পারফরমেন্স যেমনই হোক না কেন বিশ্বকাপে যখনই খেলেছেন এমবাপ্পে তিনি তার নিজের সেরাটা দিয়েছেন। 2018 বিশ্বকাপ তিনি জিতেছিলেন, 2022 বিশ্বকাপ ফাইনালে করেছেন হ্যাট্রিক, যদি শেষ পর্যন্ত তার দল হেরে যায়। কিন্তু এই বছর এমবাপ্পে চাইবেন তার দ্বিতীয় বিশ্বকাপ নিজের করে নিতে এবং বিশ্বকাপ ইতিহাসের নিজের নামটাকে অন্য একটা স্তরে নিয়ে যেতে। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোল স্কোরার বর্তমানে মিরোস্লাভ ক্লোসা। কিলিয়ান এমবাপ্পে যদি বিশ্বকাপে এই রেটে গোল করতে থাকেন তাহলে মিরোস্লাভ ক্লোসার এই রেকর্ডটি কিন্তু ঝুঁকির মুখে পড়বে। অলিভিয়ার জিরুকে টপকে ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা সিংহাসনে বসতে তার মাত্র আর একটি গোল প্রয়োজন। অপরদিক দিয়ে ডান উইংয়ে তার পার্টনার হতে চলেছেন বর্তমান ব্যালেন্ডর উইনার এবং ফিফা দ্য বেস্ট ওসমান ডেম্বেলে। ডেম্বেলে ডান উইংয়ে থাকলে প্রতিপক্ষ কখনো এমবাপ্পেকে ডাবল টিম করার সুযোগ পাবে না। তবে গল্পের টুইস্ট এখানে শেষ নয়। দেশমের বেঞ্চের গভীরতা দেখুন। তার সাথে যুক্ত হয়েছেন পেপ গার্দিওলার অধীনে ম্যানচেস্টার সিটিতে নিজেকে ইভলভ করা রায়ান শেরকি এই সিজনের প্রিমিয়ার লিগে প্রতি 90 মিনিটে 3.8টি কি পাস বের করতে পেরেছেন, যা সত্যি একজন প্লেমেকার হিসেবে তাকে ফ্রান্সের দলে একটা বড় রোল পেতে বিশ্বকাপে সাহায্য করবে। যখন একজন খাঁটি ফিজিক্যাল নাম্বার 9 প্রয়োজন হয় তখন তার সাথে অবশ্যই মাঠে নামবেন ইন্টার মিলানের মার্কাস থুরাম এবং ক্রিস্টাল প্যালেসের হয়ে এই সিজনে প্রিমিয়ার লিগে বেশি গোল করা গোল মেশিন মাতেতা। আর ব্যাকআপ উইঙ্গার হিসেবে পিএসজির ব্র্যাডলি বারকোলা এবং তরুণ তুর্কি দেশিরে দুয়ে তারা তো আছেনই। দেশিরে দুইয়ের কাছে সুযোগ রয়েছে এই বিশ্বকাপের সবচেয়ে সেরা তরুণ তারকা হয়ে ওঠার। কিন্তু এখন প্রশ্ন হলো, এতগুলো বিশ্বসেরা তারকাকে একসাথে মাঠে কিভাবে খেলাবেন দিদিয়ার দেশম? কাগজে কলমে ফ্রান্সের ফরমেশন কিন্তু 4-2-3-1 হয়, যদিও বল পজিশন থাকা অবস্থায় তারা অ্যাসিমেট্রিক 4-3-3 ফরমেশনে রূপান্তরিত করে ফেলে দলকে। বল যখন ফ্রান্সের পায়ে থাকে তখন লেফট ব্যাক হিসেবে থিও হার্নান্ডেজ উইং ধরে একেবারে উপরে উঠে উইঙ্গার হিসেবে কাজ করেন। এর ফলে বাম দিকের উইংয়ে সম্পূর্ণ ফাঁকা জায়গা পেয়ে যান কিলিয়ান এমবাপ্পে। তিনি সেকেন্ডারি স্ট্রাইকার হিসেবে সরাসরি বক্সে ঢুকে পড়তে পারবেন। বাঁ দিকের ওভারলোড ব্যালেন্স করতে ডান দিকে ফুলব্যাক জুলস কুন্ডে ইনসাইড চলে যান, ফলে তিনি সালিবা এবং উপেমেকানোর সাথে একটা ব্যাক থ্রি তৈরি করতে পারেন। গ্রুপ পর্বে ইরাক কিংবা নরওয়ের মতো দলগুলো যখন লো ব্লক কিংবা পার্ক দ্য বাস ডিফেন্সে খেলবে তখন দেশমের মূল ট্রাম্প কার্ড হতে পারেন রায়ান শেরকি এবং অলিসে তারা সেন্ট্রাল পকেট কিংবা জোন 14 পজিশন থেকে একটা সামান্য পাসেই প্রতিপক্ষ ডিফেন্সকে ভেঙে দিতে পারেন। আর বল যখন ফ্রান্সের পায়ে থাকবে না তখন তারা 4-4-2 মিড ব্লকে এসে প্রতিপক্ষের উইংকে খেলতে বাধ্য করবে, যেখানে সালিবা এবং উপেমেকানো তাদের ফিজিক্যাল সুপেরিয়রিটি দিয়ে প্রতিটি ক্রস ক্লিয়ার করার জন্য রেডি থাকবেন। সব অ্যানালিসিস, তাদের ট্যাকটিক্স এবং ফর্ম সবকিছু পাশে রাখলে একটা প্রশ্ন অবশ্যই জাগে, ফ্রান্স এই বিশ্বকাপে কত দূর যেতে পারবে? এর সবচেয়ে ভালো রেজাল্ট হতে পারে তারা এই বিশ্বকাপ জিততে পারে, আর এর সবচেয়ে বাজে রেজাল্টও যদি হয় সেটা তারা সেমিফাইনাল পর্যন্ত যেতে পারবে। ফ্রান্সের এই দলটা যদি সেমিফাইনালের আগে বাদ পড়ে তাহলে এটা এই বিশ্বকাপের সবচেয়ে বড় আপসেট হিসেবে পরিগণিত হবে। তবে আমার কাছে মনে হয় ফ্রান্স এইবারের বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত যেতে পারে। কাগজে কলমে শক্তিশালী ফ্রান্সের এই দলটা দিন শেষে মাঠে কীভাবে পারফর্ম করে এবং প্লেয়ারদের মধ্যে কী ধরনের কম্বিনেশন দেখা যায় তার উপরে নির্ভর করছে ফ্রান্সের বিশ্বকাপে ভালো কিছু করার সম্ভাবনা। অর্থাৎ ফ্রান্স যদি এই বিশ্বকাপে ভালো কিছু করতে চায় তাহলে তাদের মূল দৃষ্টিটা দিতে হবে টিম কম্বিনেশনের উপর, মূল দৃষ্টিটা দিতে হবে মানসিকতার উপর। ফ্রান্স যদি শেষ পর্যন্ত সব কিছু ঠিকমতো চালিয়ে যেতে পারে, কোচ যদি ঠিকমতো দলকে ম্যানেজ করতে পারেন তাহলে ফ্রান্স কিন্তু এই বিশ্বকাপ জিততে চলেছে। তবে এই ফ্রান্স দলটা 18 কিংবা 22-এর চেয়ে দুর্বল ফ্রান্স দল কয়েকটা ডিপার্টমেন্টে, বিশেষ করে এখনও অনেক প্লেয়ারদের মধ্যে কম্বিনেশন তেমনভাবে গড়ে উঠতে পারেনি। কিন্তু দিন শেষে এই দলটা ফ্রান্স এই ডেকেটের সবচেয়ে শক্তিশালী দল। তারা হলে আপনার কি মনে হয় ফ্রান্স এবার কত দূর যাবে? কমেন্টে জানাতে ভুলবেন না। এর পরবর্তীতে বিশ্বকাপের অন্যান্য দলগুলো নিয়েও অ্যানালাইসিস থাকবে।